ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি প্রো চ্যানেল। আমরা আজকে আবার শুরু করতে চলেছি আমাদের যে কন্টিনিউয়াসলি যে আমরা যে শিখছি ক্লাসগুলো দেখছি লজিক ক্লাস। আমরা লাস্ট ক্লাস একটু দেখে নেব। লাস্ট ক্লাসে আমরা কি আলোচনা করেছি? লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছি আমাদের বিবর্তন শিখেছি, বিবর্তনের নিয়মগুলো, এবং আজকে আমরা এই বিবর্তনের যে টাস্কগুলো দেওয়া আছে সেই টাস্কগুলো আলোচনা করব। এই টাস্কগুলো করার পরে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব। যাই হোক, আমরা দেখে নিচ্ছি যে টাস্কগুলো দেওয়া আছে সেই টাস্কগুলো। ওকে, দেওয়া ছিল একটি নদী অপরিষ্কার। আমি জাস্ট লজিক্যাল ফর্মগুলো করছি। হ্যাঁ, আমি জাস্ট লজিক্যাল ফর্মগুলো করে দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমরা সেগুলো খাতার সঙ্গে মিলিয়ে নেবে। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় সঙ্গে রাখো এবং খাতায় মিলিয়ে নাও। ওকে, তো একটি নদী অপরিষ্কার, এটা আমাদের লজিক্যাল ফর্ম হবে। লজিক্যাল ফর্ম আমরা কি দেবো? একটি নদী অপরিষ্কার যদি হয়, ডাইরেক্ট যদি আমি লজিক্যাল ফর্মে যাই তাহলে লজিক্যাল ফর্মে আসবে, যেহেতু এখানে অনির্দিষ্ট একটি নদী অপরিষ্কার, একটি মানে কোন নদীটি সেটা নির্দিষ্ট নয়, তাহলে এখানে কি হবে? এখানে হবে আমাদের কোনো নদী বিশেষ বচন। ওকে, অনির্দিষ্ট থাকার জন্য তাহলে লিখব কোনো নদী হয় অপরিষ্কার। ওকে, অপরিষ্কার, কোনো নদী হয় অপরিষ্কার। এই হলো আমাদের লজিক্যাল ফর্ম আইবচন। এখন এই লজিক্যাল ফর্ম যে আমাদের আইবচন হয়েছে, এটাকে যদি আমরা বিবর্তনের নিয়ম মেনে যদি বিবর্তন করতে যাই সেক্ষেত্রে কি হবে? ওকে, সেটা আমাদের দেখতে হবে। তাহলে বিবর্তনের নিয়ম মেনে যদি আমরা যাই, বিবর্তনের নিয়ম মেনে যদি আমরা বিবর্তন করতে যাই, সেক্ষেত্রে আমাদের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়ম মেনে, অর্থাৎ ডাইরেক্টলি আমি যদি বলি যে আই বচনের বিবর্তন নিয়ম মেনে কি হয়, আই বচনের বিবর্তন নিয়ম মেনে যেটা হয় সেটা হলো ও বচন হয়। মানে এটা বিশেষ সদর্থক রয়েছে, বিশেষ নয়ার্থক হবে। তাহলে বিবর্তিত রূপ যদি আমরা করতে যাই সেখানে হবে ও, তাহলে ও করলে ও বচনের কোনো এস নয় পি যে আকার সেটা রয়েছে, তাহলে লিখব কোনো উদ্দেশ্য এক থাকে আমাদের বিবর্তনে। আমরা জানি কোনো নদী হয় ছিল নয়, গুণ ভিন্ন হয়, কোনো নদী নয়, এখানে ছিল অপরিষ্কার, অর্থাৎ এটা যদি বিরুদ্ধ পদ আমরা ধরি, অপরিষ্কার মানে পরিষ্কারটাকে সেটা বিরুদ্ধ অলরেডি করা আছে অপরিষ্কার, তাহলে এর আবার বিরুদ্ধ পদ কি হবে? তাহলে অটা তুলে দিয়ে আমরা ডাইরেক্টলি পরিষ্কার বলতে পারি। তাহলে কোনো নদী নয় পরিষ্কার, এই যে কথাটা, তাহলে অ বাদ দিয়েই আমরা যেমন কোনো মূল পদের সামনে অযুক্ত করে বিরুদ্ধ পদ তৈরি করি, ঠিক তেমনিভাবে কোনো পদ যদি পূর্বে অযুক্ত থাকে তাহলে সেই পদের বিরুদ্ধ পদ অ বাদ দিয়ে কিন্তু হয়ে যায় অটোমেটিক্যালি। ওকে, তাহলে কোনো নদী হয় অপরিষ্কার, আমরা পেয়ে গেলাম কোনো নদী নয় পরিষ্কার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বিবর্তনীয়। আর সিদ্ধান্ত হলো বিবর্তিত, যেটা আগেই বলা হয়েছে যে বিবর্তনের ক্ষেত্রে, বিবর্তন প্রক্রিয়ার ক্ষেত্রে যে হেতুবাক্য সেটাকে বলা হয় বিবর্তনীয়, এবং যেটা সিদ্ধান্ত সেটাকে বলা হয় বিবর্তিত। আমরা চলে যাই নম্বর 2-তে। ওকে, নম্বর 2-তে কী দেওয়া আছে? নম্বর 2-তে দেওয়া আছে অশোক কলিঙ্গ জয় করেছিলেন। অশোক কলিঙ্গ জয় করেছিলেন, কী হবে? অশোক কলিঙ্গ জয় করেছিলেন, তাহলে লজিক্যাল ফর্মটা আমাকে আগে আনতে হবে। তাহলে এখানে রয়েছে আরেকটা বিষয়, যেখানে অশোক কলিঙ্গ জয় করেছিলেন, যেহেতু এটা বিশিষ্ট, তাহলে সেই অনুযায়ী কিন্তু এখানে মানক আসবে না। ওকে, এবং এ বচনই হবে। তাহলে অশোক হন এমন যিনি কলিঙ্গ জয় করেছিলেন, বর্তমান হওয়া ক্রিয়ার হয় রূপটা হবে, এবং বিধেয় যে কালে ছিল সেটাই হবে। তাহলে আমরা অশোক হয় বা হন আমরা দিতে পারি, অশোক হন আমরা দিতে পারি, অশোক হন এমন যিনি কি করেছিলেন? কলিঙ্গ জয় করেছিলেন। ওকে, কলিঙ্গ জয় করেছিলেন, এটা পাশে ছিল, পাশে থাকবে, করেছিলেন। ওকে, এটা হলো আমাদের এ বচন, বিবর্তনীয় বচন। তাহলে অশোক হন এমন যিনি কলিঙ্গ জয় করেছিলেন। ওকে, এবার এই এ বচনের বিবর্তিত রূপ আমরা নিয়ম মেনে কি বচনে পাই? এই এ বচনের বিবর্তিত রূপ আমরা পাই
ই বচনে, যেহেতু এটা রয়েছে সামান্য সদর্থক, এটাকে আমরা যদি বিবর্তন করি তাহলে আমরা পাবো সামান্য নয়ার্থক। ওকে, তাহলে সামান্য নয়ার্থক কেমন হবে? তাহলে উদ্দেশ্য এক থাকে সামান্য নয়ার্থক। এখানে যেমন আমরা সকলটা ব্যবহার করিনি, তেমনি এখানে আবার কোনো, যে ই বচন করলে যে কোনো হয় পরিমাণকের জায়গায়, সেটাও ব্যবহার করব না, যেহেতু এখানে একজনই রয়েছেন এবং নির্দিষ্ট। তাহলে অশোক নন এখানে দেব। ওকে, অশোক নন এমন যিনি। এই যে আমাদের মূল যে কাজ সেটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, যে অশোক নন এমন যিনি। এবার মূল বিধেয় হচ্ছে কলিঙ্গ জয় করেছিলেন। এখানে পুরোটাই যেহেতু বিধেয়, এটা পুরোটাই বিধেয়, তাহলে এই পুরোটা বিধেয়ের সামনে আমাকে অযুক্ত করে বিরুদ্ধ পদ তৈরি করতে হবে। তাহলে অশোক নন এমন যিনি অকলিঙ্গ জয় করেছিলেন। আমরা এখানে পুরো বিধেয়টার বিরুদ্ধ পদ তৈরি করব পুরো বিধেয়ের সামনে। তাহলে পুরো বিধেয়ের সামনে আমরা কি করব? অযুক্ত করে বিধেয় পদ তৈরি করব, অকলিঙ্গ জয় করেছিলেন, এইভাবে। ওকে, এই হলো আমাদের ই বচন। তাহলে অশোক নন এমন যিনি অকলিঙ্গ জয় করেছিলেন, অশোক হন এমন যিনি কলিঙ্গ জয় করেছিলেন। অনেক স্টুডেন্ট কি করেছে, যেটা হয়েছে যে অশোক হন এমন যিনি কলিঙ্গ জয় করেছিলেন, সেক্ষেত্রে করেছে অশোক নয় এমন যিনি কলিঙ্গ অজয় করেছিলেন, এরকম। এখানে অটা যুক্ত করেছে, অকলিঙ্গ জয় করেছেন। তো আমি যেটা বলবো সেটা হলো যে, যেটা মূল আমরা নিয়মে জানি যে বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় করতে হয়, তাহলে যে বিধেয় সেটা হচ্ছে কলিঙ্গ জয় করেছিলেন। তাহলে এই বিধেয় পদের যদি বিরুদ্ধ করতে হয় তাহলে সামনে অযুক্ত করলে অকলিঙ্গ জয় করেছিলেন এটা আসে, অতএব এইরকমই হবে যে অকলিঙ্গ জয় করেছিলেন। ওকে, নেক্সট আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বর যে হোমওয়ার্ক সেটাতে কি করা আছে? বলরাম খুব পরিশ্রমী। 3 নম্বরে আছে লজিক্যাল ফর্ম, বলরাম খুব পরিশ্রমী। কি হবে লজিক্যাল ফর্ম? এটাও বিশিষ্ট বচন, তাহলে বলরাম হয় পরিশ্রমী। আমরা এখানে সকল দেব না, তাহলে ডাইরেক্ট আমরা করব বলরাম হয় পরিশ্রমী। ওকে, বলরাম হয় পরিশ্রমী, এটাও এ বচন। এটারও যদি আমরা বিবর্তিত বচন করি, অর্থাৎ এটা হলো বিবর্তনীয়, এবং বিবর্তিত বচন করলে ই বচন হবে, যেহেতু এ বচন এটা। তাহলে বলরাম নয় পরিশ্রমী ছিল বিরুদ্ধ পদ, এটা আমরা জানি বিধেয়ের বিরুদ্ধ পদ, সেটা হবে অপরিশ্রমী। ওকে, অপরিশ্রমী, এটা ই বচন বিবর্তিত। ওকে, এই হলো 3 নম্বরের। বলরাম হয় পরিশ্রমী, বিবর্তন করছি আমরা বলরাম নয় অপরিশ্রমী। ওকে, এ বচনের বিবর্তিত রূপ ই বচন। এরপরে আমরা 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে আমরা কি করব? 4 নম্বরে আমাদের আছে রাকেশ ছাড়া কেউ লজিক পারে না। 4 নম্বর লজিক্যাল ফর্মটা কি হবে? রাকেশ ছাড়া কেউ লজিক পারে না। রাকেশ ছাড়া কেউ লজিক পারে না। আমরা কি করব তাহলে? এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, রাকেশ দেওয়া আছে এবং তার সঙ্গে দেওয়া আছে ছাড়া ব্যতীত বাদে। এই যে শব্দ থাকলে আমরা নির্দিষ্ট অনির্দিষ্টর উপরে যেভাবে করি, তার সঙ্গে এখানে আরেকটা বিষয় মনে রাখার বিষয়, যেটা হচ্ছে যে না আছে ছাড়া ব্যতীতের সঙ্গে না। এবার কোনো বাক্যে যদি ছাড়া ব্যতীত শব্দের সঙ্গে না শব্দ থাকে, তাহলে আমরা জানি যে ছাড়া ব্যতীতের সঙ্গে না হয়ে গেলে সেটা কেবলমাত্র হয়ে যায়, অর্থাৎ কেবলমাত্র ধরেই তাহলে আমাকে বাক্যটাকে বচনে আনতে হবে। সেটা এ বচন হতে পারে অথবা ই বচন হতে পারে। আমরা যদি এ বচনে করি তাহলে উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে। উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করলে আমাদের কীরকম দাঁড়াবে? তাহলে রাকেশ ছাড়া কেউ লজিক পারে না, তাহলে সকল ব্যক্তি যারা লজিক পারে, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে যেহেতু, তাহলে সকল ব্যক্তি যারা লজিক পারে হয় রাকেশ, এরকম হতে পারে। কেন বলছি একটু জাস্ট বলে দিই। আমি এটা দেখিয়েছিলাম যে ব্যতীত ছাড়া এরকম যদি থাকে, তার সঙ্গে প্লাস যদি না থাকে বাক্যে ইকুয়াল টু, সেটা হয়ে যায় কেবলমাত্র। ওকে, কেবলমাত্র তুল্য। তাহলে এই কেবলমাত্রর যে নিয়ম আমাদের রয়েছে, যেসব বাক্যে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ইত্যাদি শব্দ থাকে, সেই বাক্যকে আমরা এ বা ই বচনে করি।
এ বচনে করার সময় উদ্দেশ্যকে বিধেয়, বিধেয়কে উদ্দেশ্য আমরা করি, এটা আমাদের জানা আছে। আর ই বচনেও করি, ই বচনে করলে উদ্দেশ্যপদের বিরুদ্ধ পদ উদ্দেশ্য হয় এবং বাক্যটা ই বচনে হয়, বিধেয় এক থাকে ইত্যাদি। আমরা ই বচনে যাচ্ছি না, আমরা এ বচনে করি, এই নিয়মেই যাচ্ছি। তাহলে এখানে যেটা বলা আছে, রাকেশ ছাড়া কেউ লজিক পারে না, রাকেশ ছাড়া কেউ লজিক পারে না। তাহলে এখানে উদ্দেশ্যকে আমরা এবার বিধেয়কে উদ্দেশ্য করি, উদ্দেশ্যকে বিধেয় করব। তাহলে সকল ব্যক্তি এখানে পরিমাণক দেওয়া যাবে, সকল ব্যক্তি, ওকে, সকল ব্যক্তি যারা কি করে লজিক পারে। বাক্যটা কিন্তু এবার সদর্থক হয়ে যাবে, যেহেতু সদর্থক আমরা এই বচন করছি। সকল ব্যক্তি যারা লজিক পারে, সকল ব্যক্তি যারা লজিক পারে হয় কে, আমাদের রাকেশ, ওকে, রাকেশ, এটা আমাদের এ বচন। সকল ব্যক্তি যারা লজিক পারে হয় রাকেশ, সকল ব্যক্তি যারা লজিক পারে হয় রাকেশ, এটা এ বচন, বিবর্তনীয় বচন। এবার এটাকে যদি আমরা বিবর্তন করি এ বচনের, তাহলে সেক্ষেত্রে বিবর্তিত রূপটা কেমন হবে? এ বচনের বিবর্তন আমাদের কি হয়? ই বচন হয়। তাহলে এখানে আমরা ই বচন করলে ই বচনের মানকটা দিতেই পারি কোনো ব্যক্তি, এটা দিতে পারি কোনো ব্যক্তি যারা কি লজিক পারে, কোনো ব্যক্তি যারা লজিক পারে, উদ্দেশ্য এক থাকবে, লজিক পারে, ই হলে নয় হয়ে যায়। তাহলে কোনো ব্যক্তি যারা লজিক পারে নয় ছিল রাকেশ, সরি, হয়ে যাবে অরাকেশ, ওকে, অরাকেশ। এটা হলো ই বচন, বিবর্তনীয় বচন হচ্ছে ই বচন। তাহলে এখানে একটু লক্ষ্য করো যে সকল ব্যক্তি যারা লজিক পারে হয় রাকেশ, যারা লজিক পারে যেহেতু বিধেয় ছিল সেটাকে আমরা উদ্দেশ্য করেছি লজিক পারে, এবং রাকেশ উদ্দেশ্য ছিল সেটাকে বিধেয় করেছি। এরপরে আমাদের যে বিবর্তন করতে হয়, বিবর্তনে উদ্দেশ্যকে এক রাখলাম, কোনো ব্যক্তি যারা লজিক পারে নয় গুণ ভিন্ন করতে হয়, ছিল বিধেয় পদ রাকেশ, সেটাকে অরাকেশ করলাম। কোনো ব্যক্তি যারা লজিক পারে নয় অরাকেশ, ওকে। এইভাবে আমরা এই চারটে বচনের আমরা বিবর্তন করলাম টাস্কগুলোর। এবং আরেকটি রয়েছে শেষ অবশিষ্ট, যেটা হচ্ছে পশুরা কদাচিৎ হিংস্র হয়। পশুরা কদাচিৎ হিংস্র হয়, 5 নম্বরের যদি লজিক্যাল ফর্মটা আমি দেখাই, পশুরা কদাচিৎ হিংস্র হয়, কোন বচন হবে? আমরা জানি যে কদাচিৎ, কচ্চিৎ এই জাতীয় যদি শব্দ থাকে বাক্যটিকে ও বচনে পরিণত করতে হয়, তাহলে আমরা এটাকে ও বচনে পরিণত করি। এবার ও বচনে করতে গেলে কীরকম দাঁড়াবে? পশুরা কদাচিৎ হিংস্র হয়, তাহলে আমরা ও বচনে করব কোনো কোনো পশু হয় হিংস্র। ও বচন করলে হয় কোনো কোনো পশু, সরি, ও বচন হলে নয় হবে, কোনো কোনো পশু নয় হিংস্র, ওকে, কোনো কোনো পশু নয় হিংস্র, কোনো কোনো পশু নয় হিংস্র, এটা আমাদের বিবর্তনীয় বচন, অর্থাৎ বিবর্তনের যে হেতুবাক্য সেটা। এবার এই বিবর্তনীয় বচনের বিবর্তিত রূপ কি হবে? ও বচনের বিবর্তিত রূপ হয় আই বচন। আমাদের জানা আছে যে ও হচ্ছে বিশেষ নয়ার্থক, তাহলে এর বিবর্তিত রূপ হবে বিশেষ সদর্থক। বিশেষ সদর্থক মানে আই বচন। আই বচনের আকারটা কি হয়? আই বচনের আকার হবে কোনো কোনো পশু, উদ্দেশ্য এক থাকবে, কোনো কোনো পশু নয় ছিল হয় হবে, কোনো কোনো পশু হয় হিংস্র ছিল, তাহলে বিরুদ্ধের পদের বিরুদ্ধ পদ অহিংস্র, ওকে, অহিংস্র। এটা হলো আই বচন বিবর্তিত রূপ। তাহলে কোনো কোনো পশু হয় অহিংস্র। তাহলে আমরা এখানে কি পেলাম যে 5টি যে বাক্য আমরা দিয়েছিলাম, বাক্য থেকে বচন করার পরে বিবর্তন করতে হবে হোমওয়ার্ক। তোমরা এই হোমওয়ার্কগুলো তোমাদের খাতার সঙ্গে মিলিয়ে নাও, ওকে। আর তারপরে আমরা আমাদের যে পরের পার্ট, সেই পার্টের দিকে এগিয়ে যাব। আচ্ছা, এরপরে যেটা আমরা দেখব, এখন আমরা যেটা দেখব সেটা হলো যে আমরা এই আবর্তন শিখলাম, বিবর্তন শিখলাম। এবার আমাদের কাজ হচ্ছে আবর্তন এবং বিবর্তনের যুগ্ম প্রয়োগ শিখে নেওয়া। এই যুগ্ম প্রয়োগটা দেখি কীরকম, যেটাকে এক কথায় বলা হয় সমবিবর্তন। আমরা এই সমবিবর্তন প্রক্রিয়াটা শিখে নিই। এবার সমবিবর্তনটা কি? সমবিবর্তন, ওকে, সমবিবর্তনটা কি জিনিস, ওকে। সমবিবর্তনের ক্ষেত্রে আমি বলি সিম্পলি কি করতে হয়, এর নিয়ম কিছু নয়। আবর্তন এবং বিবর্তনের যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলোই ধাপে ধাপে অনুসরণ করলে, প্রক্রিয়াগুলোকে কমপ্লিট করলেই আমাদের সমবিবর্তন হয়ে যায়। যেমন কি, প্রথমত আমাদের কি করতে হয়,
বচন যেটা থাকে সেটা বচন আমি করলাম মূল বাক্য থেকে বচন। বচনের পরে আমাদের যেটা করতে হয় সেটা হলো বিবর্তন প্রক্রিয়া। ওকে, বিবর্তন। তারপরে করতে হয় আমাদের সেই বিবর্তন প্রক্রিয়ার যে বিবর্তিত রূপ হয়, তারপরে আমাদের সেখানে করতে হয় আবর্তন। ওকে, আবর্তন, এবং শেষমেশ কি করতে হয়, আবার পুনরায় বিবর্তন করতে হয়। এইভাবে যে পুরো যে প্রক্রিয়াটা, এইভাবে যে গেলাম, যে প্রথমত বাক্য থেকে বচন, তারপরে তার বিবর্তন করলাম, সেই বিবর্তিত রূপের আবর্তন করলাম, আবার সেই আবর্তিত রূপের পুনরায় বিবর্তন করলাম, তারপরে যে প্রক্রিয়া, এই যে এত বড় প্রক্রিয়া, সেটাকে বলা হয় সমবিবর্তন। সেই প্রক্রিয়াকে বলা হয় সমবিবর্তন। ওকে, সেই প্রক্রিয়াকে বলা হয় সমবিবর্তন। তাহলে সংজ্ঞা এর কীরকম হবে? সংজ্ঞাটা যদি আমরা বলি তাহলে বলতে হবে যে প্রক্রিয়ায়, যে অমাধ্যম প্রক্রিয়ায় প্রদত্ত বচনের প্রথমে বিবর্তন করে সেই বিবর্তিত বচনের আবর্তন করা হয় এবং পুনরায় সেই আবর্তিত বচনের বিবর্তন করা হয়, তাকেই বলা হয় সমবিবর্তন। ওকে, সমবিবর্তনের তার মানে বুঝতেই পারছো এখানে কোনো নিয়ম নেই। কি করতে হয়, এখানে বাক্য থেকে বচন, যেটা বাক্য থেকে বচনের নিয়ম মেনে করব, তারপরে বিবর্তন করব বচন থেকে, যেটা বিবর্তনের নিয়ম মেনে করব, এবং এই বিবর্তিত যে বচনটা আসবে সেই বচনটির আবার কি করব, আমরা আবর্তন করব আবর্তনের নিয়ম মেনে, এবং শেষমেশে আবর্তিত বচনের আবার পুনরায় কি করব, বিবর্তন করব, সেটা আবার বিবর্তনের নিয়ম মেনে। এই প্রক্রিয়াকে বলা হয় সমবিবর্তন। ওকে, তো এই সমবিবর্তনের ক্ষেত্রে তাহলে আমরা দেখি যে আমাদের বচনগুলো রয়েছে সেই বচনগুলোকেই নিয়ে দেখি। আমি 1 নম্বরে ট্রাই করছি একটি এই বচন, যেমন হচ্ছে ধরলাম যে পাখিরা, এটা দিলাম পাখিরা ডানাযুক্ত, পাখিরা ডানাযুক্ত। তাহলে এটা একটা বাক্য, এই বাক্যের যদি আমি সমবিবর্তন করতে যাই কীরকম দাঁড়ায়, পাখিরা ডানাযুক্ত। তাহলে এট ফার্স্ট আমাদের লজিক্যাল ফর্ম করতে হয়। লজিক্যাল ফর্ম করলে কি হবে, তাহলে সকল পাখি হয় ডানাযুক্ত, এটা আসবে সকল পাখি হয় ডানাযুক্ত, সকল পাখি হয় ডানাযুক্ত, এটা আমাদের এ বচন পেলাম। এইবার আমাদের কি বলেছে, বচন, বচনের পরে আমাকে বিবর্তন করতে হয়, অর্থাৎ বিবর্তন প্রক্রিয়াকে অনুসরণ করব। তাহলে বিবর্তন প্রক্রিয়া মানে এ বচনের বিবর্তন ই হবে, ই করলে তাহলে কোনো পাখি, উদ্দেশ্য এক থাকবে বিবর্তনের, কোনো পাখি হয় ছিল নয় হবে এই বচনে, তাহলে কোনো পাখি নয়, এখানে ছিল ডানাযুক্ত, বিবর্তনে কি হয়, বিধেয় পদের বিরুদ্ধ পদ বিধেয় হয়, তাহলে কি লিখব, কোনো পাখি নয় অডানাযুক্ত, অডানাযুক্ত। ওকে, এটা হয়ে গেল ই। তাহলে এটা কি বচন, বিবর্তিত বচন, মূল বচনের বিবর্তিত রূপ। এবার আমাদের বিবর্তন করার পর এই বিবর্তিত বচনের কি করব, এটাকে আমি জাস্ট বিবর্তিত লিখে দিই, বিবর্তিত। ওকে, এটা বিবর্তিত, এটা মূল বচন, এটা হলো বচন। এবং এই প্রক্রিয়া করার পরে আমাদের কি করতে হয়, আবর্তন করতে হয়। এবার এই বিবর্তিত বচনটারই আমরা আবর্তন করব। কিভাবে, তাহলে আবর্তনের নিয়ম মেনে করব। আবর্তনের নিয়ম মেনে করলে কি হবে, আবর্তন, ই বচনে আবর্তন কি হয়, ই হয়। তাহলে আমরা এখানে ই এর যে আকার সেটা লিখব কোনো। ওকে, এবার ই বচনের ক্ষেত্রে আমরা আবর্তন করতে যাচ্ছি, আবর্তনে কি হয়, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়, স্থান পরিবর্তন হয়। তাহলে বিধেয় উদ্দেশ্য হবে অডানাযুক্ত, অডানাযুক্ত। ওকে, নয়, কোনো অডানাযুক্ত নয়, খাপছাড়া হয়ে যাচ্ছে, শ্রুতিমধুর হচ্ছে না, অতএব সেক্ষেত্রে লিখব কোনো অডানাযুক্ত, আমরা এখানে প্রাণী দিয়ে দিই, তাহলে শ্রুতিমধুর হবে, যেগুলো অলংকারিক শব্দ ব্যবহার করা হয়। কোনো অডানাযুক্ত প্রাণী নয়, এবার যেটা ছিল উদ্দেশ্য সেটা হবে বিধেয়, সেটা কি, পাখি। কোনো অডানাযুক্ত প্রাণী নয় পাখি, এটা ই বচন। ই বচনের আবর্তন ই হয়, তাহলে এই বিবর্তিতের এটা কি হয়ে গেল, আবর্তিত। যেহেতু আবর্তন প্রক্রিয়া এটা সিদ্ধান্ত, তাহলে এখানে লিখব কি, বিবর্তের আবর্ত, বিবর্তের আবর্ত লিখলেও হবে, বিবর্তের আবর্ত। ওকে, তাহলে বিবর্তিত প্রক্রিয়ার সেটা আবর্তিত রূপ। এবার আমাদের কি করতে হবে, এই জায়গায় আমরা কমপ্লিট করলাম। এরপরে হচ্ছে যেটা আবর্তিত রূপ পাবো সেটার আবার কি করতে হয়, পুনরায় বিবর্তন করতে হয়। অর্থাৎ এই যে আমরা বচনটি পেলাম,
বিবর্তের আবর্ত, সেই বিবর্তের আবার পুনরায় কি করতে হবে, আমাকে বিবর্তন করতে হবে। তাহলে ই বচনের বিবর্তন কি হবে, ই বচনের বিবর্তন এ হবে। এ করলে সকল উদ্দেশ্য এক থাকবে, সকল ডানাযুক্ত প্রাণী, সকল অডানাযুক্ত প্রাণী হয় কি পাখি। এখানে ছিল পাখি, উদ্দেশ্য পদ বিধেয় হয়ে পাখি হয়েছিল। এই বিধেয় পদটি আবার এখানে যখন বিবর্তন করছি আমরা, তাহলে বিরুদ্ধ পদ হবে অপাখি। ওকে, এটা হলো অপাখি, এটা এ বচন। তাহলে এবার বিবর্তের আবর্তের, এই যে আবর্তিত বচন, এর আবার বিবর্তন করলাম, সকল অডানাযুক্ত প্রাণী হয় অপাখি, এটা হয়ে গেল সমবিবর্তিত। মানে এটা বিবর্তের আবর্তের বিবর্ত করতে পারি, অথবা এক কথায় সমবিবর্তিত। সমবিবর্তিত এই হচ্ছে পুরো যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় সমবিবর্তন প্রক্রিয়া। ওকে, তাহলে সংজ্ঞাটা খুব সহজেই আমরা দিতে পারবো। যে প্রক্রিয়া প্রদত্ত বচন থেকে কি করা হয়, প্রথমে বিবর্তন, তারপর সেই বিবর্তের আবর্তন, এবং পুনরায় সেই বিবর্তের আবর্তের আবার কি করা হয়, বিবর্তন করা হয়, তাকে বলা হয় সমবিবর্তন। তাহলে আমরা এখানে দেখে নিলাম যে এ বচনের সমবিবর্তিত রূপ পুনরায় এ আসে, এ বচনের সমবিবর্তিত রূপ এ। ওকে, এরপরে আমরা দেখে নেব পরের যে বচন রয়েছে সেই বচন অর্থাৎ ই বচনের সমবিবর্তিত রূপ কি আসে, সেটা একটু আমরা দেখে নেব। নম্বর 2তে ই বচনের সমবিবর্তিত রূপ, আমি লিখছি মানুষের, দিলাম মানুষের ডানা নেই, মানুষের ডানা নেই, এটা দিলাম একটি বচন বাক্য। এই বাক্যকে তাহলে সমবিবর্তিত করব, সেই প্রক্রিয়া অনুযায়ী আমরা এগোবো। তাহলে প্রথমত কি করতে হয়, প্রথমত আমাদের যেটা করতে হয়, প্রথমত বচন করতে হয়। ওকে, প্রথমত আমরা করব বচন। বচন করলে কি হবে, মানুষের ডানা নেই, এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে এটা আমাদের কোন বচন হবে, আমাদের ই বচন হবে, যেহেতু নেই বলেছে, অস্বীকার করেছে মানুষ সম্পর্কে সামগ্রিকভাবে। মানুষের ডানা নেই, তাহলে কি লিখব, কোনো মানুষ নয় ডানাযুক্ত, এটা আমরা করব কোনো মানুষ নয় ডানা যুক্ত, এটা হয়ে গেল আমাদের ই বচন, কোনো মানুষ নয় ডানা যুক্ত, এটা মূল বচন। এবার এই বচনটির, এটা হলো মূল বচন, এবার এই মূল বচনটির আমরা কি করব, প্রথমত বিবর্তন। তাহলে ই বচনের বিবর্তন এ হয়, তাহলে কি লিখব, এ বচন করলে সকল, বিবর্তনের ক্ষেত্রে কি উদ্দেশ্য এক থাকবে, সকল মানুষ হয়, এখানে ডানাযুক্ত ছিল, বিবর্তন করলে কি হবে, অডানাযুক্ত, এটা হয়ে যাবে অডানাযুক্ত। ওকে, এ পেলাম, এটা কি পেলাম, বিবর্তন করলাম, অর্থাৎ এটা বিবর্তিত। এবার বিবর্তের কি করতে হয়, আবর্তন করতে হয়, আবর্তন করলে এ বচনে আবর্তন কি হয়, আই হয়ে যায়, আই করলে কি হবে, কোনো কোনো, এ বচনে আবর্তন বৈধ হয় আই, তাহলে কোনো কোনো, আবর্তনে মানে উদ্দেশ্যের ভিতরে চেঞ্জ হবে, তাহলে ডানাযুক্ত, এখানে চলে আসবে অডানাযুক্ত, অডানাযুক্ত প্রাণী, এখানে আই হয়, কোনো কোনো অডানাযুক্ত প্রাণী হয়, যেটা ছিল উদ্দেশ্য সেটা হবে বিধেয় মানুষ। ওকে, কোনো কোনো অডানাযুক্ত প্রাণী হয় মানুষ, তাহলে এ থেকে আবর্তন আই হলো, এটা হলো বিবর্তের আবর্ত, বিবর্তের আবর্ত। ওকে, বিবর্তের এটা আবর্ত। এরপরে বিবর্তের আবর্তে করার পর আমাদের কি করতে হবে, পরের প্রক্রিয়া সেটা হচ্ছে বিবর্তন, আবার এটার পুনরায় বিবর্তন করতে হবে, এইখানে আসবে অতএব চিহ্নটা, যেহেতু এটা সিদ্ধান্ত। তাহলে কোনো কোনো অডানাযুক্ত প্রাণী হয় মানুষ, তাহলে এই যে বিবর্তন আবার যাচ্ছে, তাহলে আই বচনের যে বিবর্তিত রূপ বিবর্তন, সেটা হয়ে যাবে কোন বচন, আই বচনের বিবর্তিত রূপ হয়ে যাবে ও বচন। তাহলে ও বচনে আমাকে আসতে হবে, কোনো কোনো উদ্দেশ্য এক থাকবে, অডানাযুক্ত, লিখছি অডানাযুক্ত প্রাণী, এটা ছিল হয় আই, এটা হবে নয়, কোনো কোনো অডানাযুক্ত প্রাণী নয়, বিধেয় ছিল মানুষ, বিবর্তনের ক্ষেত্রে কি হয়, বিরুদ্ধ পদ হয়, তাহলে হয়ে যাবে অমানুষ। ওকে, অমানুষ, কোনো কোনো অডানাযুক্ত প্রাণী নয় অমানুষ,
তাহলে এটা কি ও বচন, কি আসলে এটা সমবিবর্তিত, সমবিবর্তিত। ওকে, এটা সমবিবর্তিত রূপ। তাহলে কি পেলাম আমরা, এই ই বচনের প্রথমত কি করলাম, বিবর্তন এ পেলাম, এর আবার আবর্তন করলাম, আবর্তন করে আই পেলাম, আয়ের আবার বিবর্তন করলাম ও পেলাম। অর্থাৎ এ বচনের ক্ষেত্রে দেখলাম আমরা এ বচনের সমবিবর্তিত রূপ আমরা পেয়ে গেলাম এ। এরপরে এখানে আমরা দেখছি যে ই বচনের যে সমবিবর্তিত রূপ সেটা পেলাম আমরা ও। ওকে, এ, তারপরে আমরা পেলাম এটা ই। ওকে, তাহলে সমবিবর্তিতর ক্ষেত্রে এ, এর ক্ষেত্রে তারপরে এরপরে যেটা বিবর্তন করে পাই আমরা, প্রথমত বিবর্তন করলে ই, এর আবার আবর্তন ই, তারপরে বিবর্তন এ, তাহলে এর সমবিবর্তিত রূপ এ হয়, ই এর যেটা সমবিবর্তিত রূপ আমরা পেলাম ও। এরপরে আমরা চলে যাই একটি আই বচন নিয়ে, আমরা দেখি আই বচনের সমবিবর্তিত রূপ কি আসে। ওকে, এবার আমরা আই বচনের কাছে যাব। আই বচনের সমবিবর্তিত রূপ কি বলে, 3 নম্বরে কতিপয় ছাত্র পরিশ্রমী, কতিপয় ছাত্র পরিশ্রমী। ওকে, এটা দিলাম কতিপয় ছাত্র পরিশ্রমী। তাহলে এটা যদি আমাদের বচন হয়, বাক্য হয়, তাহলে এটার আমাকে কি করতে হবে, এই বাক্যটার আমার বচন করতে হবে প্রথমত সমবিবর্তন করতে গেলে। তাহলে কতিপয় মানে আংশিক বোঝাচ্ছে, তাহলে আংশিক, এটা সদর্থক, আংশিক সদর্থক বচন মানে আই বচন। তাহলে আই বচনের ক্ষেত্রে কি লিখব, কোনো কোনো ছাত্র। ওকে, উদ্দেশ্য হচ্ছে ছাত্র, কোনো কোনো ছাত্র হয় পরিশ্রমী, এই হলো আমার বচন। ওকে, এই হলো আমার বচন আই, এটা আমার কোন বচন, এটা হচ্ছে মূল বচন। এই আই বচনের যদি আমরা সমবিবর্তন করতে যাই তাহলে আমাকে যে প্রক্রিয়াটা রয়েছে সমবিবর্তনের সেটাতে এগোতে হবে। অর্থাৎ প্রথমত আমাকে কি করতে হবে, বিবর্তন করতে হবে। এই আই বচনের বিবর্তন করলে কি বচনে আসবে, ও বচন আসবে। আই বচনের বিবর্তন ও হয়। ওকে, তাহলে লিখবো আমরা কোনো কোনো কি ছাত্র, কোনো কোনো ছাত্র হয় ছিল, ও বচনে হবে নয়। এখানে পরিশ্রমী ছিল, হবে অপরিশ্রমী, বিধির বিরুদ্ধ পদ, অপরিশ্রমী। ওকে, এই হলো ও বচন, এটা বিবর্তিত, বিবর্তিত। এরপরে যেটা কি বিবর্তন করলাম তারপরে আবর্তন করতে হবে, অর্থাৎ যেটা বিবর্তিত রূপ পেলাম আমরা আই বচনের, এবার বিবর্তন করার পর বিবর্তিত বচনের আবর্তন করব। অর্থাৎ এবার ও বচনের যদি আমরা আবর্তন করতে যাই, এখানে কি হবে, এই যে ও বচন, ও বচনের আমরা জানি আবর্তন সম্ভব নয়। অর্থাৎ ও বচনের আবর্তন করতে গেলে আমরা যে কোনো বচনে আবর্তন করতে যাই না কেন, এই ও বচনের বৈধ আবর্তন কোনো বচনে সম্ভব নয়। অর্থাৎ কোনো না কোনো নিয়মকে অবশ্যই লঙ্ঘন করে আমরা ও বচনের যদি আবর্তন করার চেষ্টা করি, আবর্তনের কোনো না কোনো নিয়মকে লঙ্ঘন করে। অতএব সেহেতু বলা যায় যে এই ও বচনের আবর্তন এখানে সম্ভব নয়। যেহেতু এখানে ও বচনের আবর্তন সম্ভব নয়, তাহলে আই বচনের যেটা আমাদের প্রদত্ত বচন আই বচন, সেই আই বচনের সমবিবর্তনও সম্ভব নয়। তাহলে ফাইনালি এখানে কি লিখব, তাহলে আমাদের লিখতে হবে যেহেতু ও, এই যে আয়ের বিবর্তন করে ও পেলাম, তাহলে তারপরে আমাদের আবর্তন করতে হয়, কিন্তু আমরা ও বচনের আবর্তন আমরা জানি যে ও বচনের বৈধ আবর্তন সম্ভব নয়। ওই জন্য এই ব্যাখ্যাটা লিখব, যেহেতু ও বচনের আবর্তন সম্ভব নয়, সেহেতু এটা দিতে পারি, যেহেতু ও বচনের আবর্তন সম্ভব নয়, সেহেতু আই বচনের সমবিবর্তনও সম্ভব নয়, সমবিবর্তন সম্ভব নয়। ওকে, এই কথাটা আমরা খুব সহজে লিখে দেব। তাহলে কি পেলাম এখানে আমরা, যে এ বচনের সমবিবর্তন এ, ই বচনের সমবিবর্তন ও এবং আই বচনের সমবিবর্তন আমরা কি পেলাম, আই বচনের সমবিবর্তিত রূপ আমাদের নাই। এটা এক্স হয়ে যায়, আমি ডাইরেক্ট নাই করে দিই, নাই। অর্থাৎ প্রক্রিয়াতে এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, নিয়ম লঙ্ঘিত হচ্ছে। সেটা
তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানে প্রদত্ত বচনের প্রথমত বিবর্তন করতে হয়, আই বচনে বিবর্তন করলে ও হয়, ও বচনে আবার আবর্তন করতে হবে। আমাদের যে নিয়ম আছে, প্রক্রিয়া আছে, সেই অনুযায়ী আবর্তন করতে গেলে ও বচনে কিন্তু বৈধ আবর্তন সম্ভব নয়। আর যেহেতু ও বচনের বৈধ আবর্তন এখানে সম্ভব নয়, সেহেতু এই যে আই বচন প্রদত্ত বচন, সেই আই বচনের কিন্তু এখানে আমাদের সমবিবর্তন সম্ভব নয়। তাহলে নেক্সট অ্যান্ড লাস্ট আরেকটি বচন রয়েছে, যেটা হচ্ছে ও বচন। এই ও বচনটির সমবিবর্তন আমরা করে দেখি কোন বচনে সম্ভব। ওকে, তাহলে ও বচনের ক্ষেত্রে আমরা এবার দেখব। ও বচনের ক্ষেত্রে খুব কম ভারতীয়, খুব কম ভারতীয় শিক্ষিত, আমরা এটা দিলাম খুব কম ভারতীয় শিক্ষিত। খুব কম, এই যে শব্দ রয়েছে, এই শব্দের জন্য আমরা বাক্যটিকে ও বচনে পরিণত করব। খুব কম, যেখানে নেই বললেই চলে। তাহলে খুব কম ভারতীয় শিক্ষিত, এর লজিক্যাল ফর্মটা হবে ও বচন। তাহলে কি লিখব? কোনো কোনো ভারতীয়, কোনো কোনো ভারতীয় নয় শিক্ষিত। ওকে, কোনো কোনো ভারতীয় নয় শিক্ষিত, এটা হলো ও বচন, এটা মূল বচন। এই বচনটির আমরা এবার বিবর্তন করব। বিবর্তন করলে কি হবে? ও বচনের বিবর্তন আই হয়, আই বচন তাহলে হবে কোনো কোনো, আই বচনের ক্ষেত্রে কোনো কোনো ভারতীয়, যেটা উদ্দেশ্য এক থাকে বিবর্তনের, কোনো কোনো ভারতীয় হয় উদ্দেশ্য পদের বিরুদ্ধে, বিধেয় পদের বিরুদ্ধ পদ বিধেয় হয় বিবর্তিত বচনে। তাহলে কি লিখব? অশিক্ষিত, অশিক্ষিত। ওকে, এটা হলো আই, এটা হলো বিবর্তিত, এটা বচন। তাহলে ও বচনের প্রথমত আমরা বিবর্তন করলাম আই, কোনো কোনো ভারতীয় হয় অশিক্ষিত। এবার এই আই বচনের আমাদের কি করতে হবে? এবার আবর্তন করতে হবে। আই বচনে আবর্তন করলে আই হয়, তাহলে কি লিখবো? আই বচনের আবর্তনে আই কোনো কোনো, এখানে আছে যেটা বিধেয় সেটা উদ্দেশ্য হবে, আবর্তনের ক্ষেত্রে বিধেয় উদ্দেশ্যটা বিধেয় হবে, গুণ এক থাকবে, অর্থাৎ আই বচনই হবে। তাহলে কোনো কোনো অশিক্ষিত, এইভাবে আমরা দেবো অশিক্ষিত, বিধেয়টা উদ্দেশ্য হলো কোনো কোনো অশিক্ষিত ব্যক্তি দিয়ে দিই, কোনো কোনো অশিক্ষিত ব্যক্তি হয়, সংযোগটা থাকবে ভারতীয়, এখানে ভারতীয় উদ্দেশ্য ছিল, বিধেয় হয়ে যাবে। ওকে, এটা হলো বিবর্তিতের আবর্ত, বিবর্তের আবর্ত। ওকে, এটা হলো বিবর্তের আবর্ত। আই বচনে বিবর্তর আবর্ত করলাম, কোনো কোনো অশিক্ষিত ব্যক্তি হয় ভারতীয়। ওকে, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়ে গেল আবর্তনের ক্ষেত্রে। এবার পুনরায় আমাদের বিবর্তন করতে হবে এই আবর্তিত বচনের, এই বিবর্তের আবর্তের আবার আমরা কি করব? বিবর্তন করব। তাহলে আই বচনের বিবর্তন আমাদের ও হবে। ও করলে এখানে কি আসবে? তাহলে লিখব কোনো কোনো, ও করলে কোনো কোনো অশিক্ষিত, যেটা উদ্দেশ্য ছিল উদ্দেশ্য এক থাকবে, কোনো কোনো অশিক্ষিত ব্যক্তি নয়, যেহেতু এটা ও বচন গুণ ভিন্ন হবে, কোনো কোনো শিক্ষিত অশিক্ষিত ব্যক্তি নয়, এখানে ছিল ভারতীয়, বিবর্তনের ক্ষেত্রে কি হবে? বিরুদ্ধ পদ হবে, তাহলে অযুক্ত হবে, অভারতীয়। ওকে, অভারতীয়, এটা ও বচন কি হয়ে গেল? এটা সমবিবর্তিত। ওকে, তাহলে আমরা কি পেলাম ফাইনালি? যে এই যে ও বচন, এই ও বচনটির প্রথমত বিবর্তন, বিবর্তন করে আবর্তন, আবার পুনরায় বিবর্তন করলে এই ও বচনের সমবিবর্তিত রূপ ও পাওয়া যায়, অর্থাৎ ও বচনের সমবিবর্তিত রূপ ও পাওয়া যায়। তাহলে ক্লিয়ার ব্যাপারটা, যে আমরা সমবিবর্তন যে প্রক্রিয়া দেখলাম, অর্থাৎ আবর্তন এবং বিবর্তনের যুগ্ম প্রয়োগ, সেক্ষেত্রে আমরা পেলাম কি? এ বচনের সমবিবর্তন এ, ই বচনের ও, আই বচনের সমবিবর্তন সম্ভব নয়, আর ও বচনের সমবিবর্তিত রূপ ও। এখানে প্রশ্ন এমসিকিউ একটু খেয়াল রাখবে বা ছোটোতে, যে কোন বচনের সমবিবর্তন সম্ভব নয়, বা এরকম থাকতে পারে ড্যাশ বচনের সমবিবর্তন সম্ভব নয়। আমাদের মাথায় রয়েছে ও বচনের আবর্তন সম্ভব নয়, সঙ্গে সঙ্গে আমরা ও লিখে দেবো, এটা ভুল করবে না। যখন থাকবে যে ড্যাশ শূন্যস্থান দিয়ে আবর্তন সম্ভব নয়, সেটা ও বচন, কিন্তু যদি থাকে সমবিবর্তন সম্ভব নয়, সেটা আই বচনের হবে, আই বচনের সমবিবর্তন সম্ভব নয়, আর ও বচনের আবর্তন সম্ভব নয়। ক্লিয়ার? এরপরে আমরা আমাদের
যে বিষয় রয়েছে সেই বিষয়ের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। আমরা শিখে নিলাম যে আবর্তন এবং বিবর্তনের যুগ্ম প্রয়োগ। এখানে একটা বিষয় বলে রাখি, এটা আমাদের বড় কোশ্চেন থাকবে, যে আমাদের 2 নম্বর যে কোশ্চেনটা পার্ট এর যে 2 নম্বর কোশ্চেনটা অর্থাৎ বি কোশ্চেন, সেই বি কোশ্চেনটা থাকবে যে আবর্তন বিবর্তন করো থাকবে 4টা, অথবা তার সঙ্গে থাকবে ইয়েগুলো আমাদের যে থিওরিগুলো সেগুলো থাকবে। তো এখানে আমাদের এগুলো শিখে নিতে হবে। একটা হচ্ছে যুগ্ম প্রয়োগ সমবিবর্তন, অথবা একটা হচ্ছে আবর্তন ও বিবর্তন করো। যদি এরকম থাকে আবর্তন ও বিবর্তন করো, তাহলে আমরা মূল বচনটারই আবর্তন করব আর বিবর্তন করব। সাপোজ ধরে নাও এখানে আবর্তন ও বিবর্তন করো, এরকম যদি থাকে তাহলে যেটা মূল বচন দেওয়া থাকবে, মূল বচন দেওয়া থাকবে, সেই বচনটার আবর্তন করব। ওকে, আবর্তন, আবার সেই বচনটারই বিবর্তন করব। ওকে, বিবর্তন যদি বলে আবর্তন ও বিবর্তন করো, যেটা মূল বচন থাকবে সেই বচনেরই আবর্তন, আবার সেই বচনটারই বিবর্তন করব, আবর্তন ও বিবর্তন। কিন্তু যদি এরকম থাকে যে আবর্তের বিবর্তন করো, যদি এরকম থাকে আবর্তের বিবর্তন করো, সেক্ষেত্রে হয়ে যাবে ব্যাপারটা কীরকম, যেটা থাকলো বচন করার পরে যেটা আবর্তিত বচন, অর্থাৎ আবর্তন করলাম, বচনের আবর্তন করার পরে আমরা কি পাবো, আবর্তিত বচন পাবো, আবর্তিত বচন পাবো। তখন সেই আবর্তিত বচনের আবার, তখন মূল বচনের নয়, আবর্তিত বচনের বিবর্তন করতে হবে। এখানে বলে দিয়েছে আবর্তের বিবর্তন করো, তাহলে আবর্তন প্রক্রিয়ায় যে সিদ্ধান্ত পাবো সেটা হলো আবর্তিত বচন, সেই আবর্তিত বচনের আমাকে বিবর্তন করতে হবে, মূল বচনটা কিন্তু নয়। যদি এরকম বলা থাকে যে আবর্তের বিবর্তন করো, তখন সেটা কি করতে হবে, আমাকে মূল বচন থেকে আবর্তিত বচন পেয়ে গেলে সেই আবর্তিত বচনের আবার আমরা কি করব, বিবর্তন করব। ওকে, এইভাবে করব, যেটা সমবিবর্তনের যে প্রক্রিয়া আমরা শিখে নিলাম, দেখে নিলাম। ওকে, তো প্রশ্নগুলো যেভাবে থাকবে সেভাবে আমাদের করতে হবে, সেদিক থেকে তোমরা একটু প্রিপেয়ার থাকো। এখন যেটা বিষয় থাকছে এখানে আরেকটা বিষয় শেখার যেটা রয়েছে বস্তুগত বিবর্তন। ওকে, এখানে আরেকটি বিষয় রয়েছে বস্তুগত বিবর্তন। এই বস্তুগত বিবর্তনটা কি, বস্তুগত বিবর্তন অর্থাৎ বস্তুগত দিক থেকে যেখানে বিবর্তন করা হয়, মানে যেখানে বিবর্তনের যে নিয়মগুলো রয়েছে সেই বিবর্তনের নিয়মগুলোকে উপেক্ষা করে, সেই বিবর্তনের নিয়মগুলোর কোনো তোয়াক্কা না করেই শুধুমাত্র অভিজ্ঞতার উপর ভিত্তি করে যে বিবর্তন করা হয় সেই বিবর্তনকে বলা হয় বস্তুগত বিবর্তন। এই বিবর্তনের যে প্রবক্তা তিনি হলেন তর্কবিদ বেইন। তাহলে এই বস্তুগত বিবর্তনের সংজ্ঞায় কি বলা যায়, তাহলে বস্তুগত বিবর্তনের সংজ্ঞায় বলা যায় যে বিবর্তন প্রক্রিয়ায় প্রকৃত বিবর্তনের বা বিবর্তনের যে মূল নিয়ম সেই নিয়মগুলিকে যথাযথভাবে অনুসরণ না করে বা উপেক্ষা করে শুধুমাত্র অভিজ্ঞতার উপর ভিত্তি করে বা বাস্তবিক অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রদত্ত বচনের বিবর্তন করা হয়, সেই বিবর্তনকেই বলা হয় বস্তুগত বিবর্তন। এই বস্তুগত বিবর্তনের প্রবক্তা হচ্ছেন তর্কবিদ বেইন। এই বস্তুগত বিবর্তনের প্রবক্তাকে তর্কবিদ বেইন। তাহলে বস্তুগত বিবর্তন কেমন, কি বিষয়টি সেটি একটু দেখা যাক। বস্তুগত বিবর্তন যেমন যদি ধরে নিই গরম হয় কষ্টদায়ক, এই যে গরম হয় কষ্টদায়ক, এই বচনটির আমি বিবর্তন করব। বিবর্তন করলে কি হবে, বস্তুগত বিবর্তনে আমি বিবর্তনের যে নিয়মগুলো দেওয়া আছে সেই নিয়মগুলোর কোনো রকম তোয়াক্কা করছি না। এই নিয়মগুলোর কোনো রকম তোয়াক্কা না করেই আমি সরাসরি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে, বাস্তবিক অভিজ্ঞতার উপর ভিত্তি করেই আমি কি করব, বিবর্তন করব সরাসরি। এখানে বলা আছে গরম হয় কষ্টদায়ক, বিবর্তিত রূপ ডাইরেক্ট আমি করছি আমার অভিজ্ঞতার উপর বেশ করে। তাহলে শীত হয় আরামদায়ক, এখানে গরম হয় কষ্টদায়ক, তাহলে শীত হয় আরামদায়ক, এটা আমরা করতে পারি। তাহলে শীত হয় আরামদায়ক। ওকে,
আরামদায়ক, এটাও এবচন। এই যে উদাহরণ, এই উদাহরণটি হলো বস্তুগত বিবর্তনের উদাহরণ। তাহলে স্পষ্টত এখানে বুঝতে পারছো যে বিবর্তন প্রক্রিয়ায় কি করা হয়, যে প্রদত্ত মানে বিবর্তনের যে নিয়ম, সেই বিবর্তনের নিয়মগুলোকে অনুসরণ না করেই শুধুমাত্র বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রদত্ত বচনটির বিবর্তন করা হয়, সেই বিবর্তনকে বলা হয় বস্তুগত বিবর্তন। যেমন এই যে গরম হয় কষ্টদায়ক, শীত হয় আরামদায়ক। গরম হয় কষ্টদায়ক, অতএব শীত হয় আরামদায়ক। দ্যাট ইজ বস্তুগত বিবর্তন। ওকে, এটাই হলো বস্তুগত বিবর্তন। আর এই বস্তুগত বিবর্তনের প্রবক্তা হলেন তর্কবিদ বেইন। ওকে, তর্কবিদ বেইন, বা এরকম দিতে পারি নামটা, তর্কবিদ বেইন। তাহলে এই বস্তুগত বিবর্তনের প্রবক্তা হচ্ছেন তর্কবিদ বেইন। এইবার এখানে একটা ব্যাখ্যায় আসা যাক যে এই বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায়? ওকে, একটা কোশ্চেন। তো বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায়? বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যায় কিনা তা একটি উদাহরণের সাহায্যে আমরা দেখানোর চেষ্টা করছি। জাস্ট এই উদাহরণটি হয়তো তোমাদের এটা 2 নম্বরে চলে আসতেই পারে বড় কোশ্চেনের সঙ্গে। ওকে, 2+2+4 এরকম থাকে অনেক সময়, এইভাবে কোশ্চেন থাকে, বড় কোশ্চেন যে 8 নম্বরের কোশ্চেনটা থাকে, বি নম্বরের যে কোশ্চেনটা। অতএব এটাকে আমাদের জেনে নেওয়া প্রয়োজন। বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বা বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা হয় না কেন, এর উত্তর। তাহলে বস্তুগত বিবর্তনকে, আমি উত্তরটা বলছি, তোমরা লিখে নিও বারবার শুনে। বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যায় কিনা তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা হলো। যেমন উদাহরণটি নিলাম, গরম হয় কষ্টদায়ক, অতএব শীত হয় আরামদায়ক। বস্তুগত বিবর্তনের এই উদাহরণটিতে লিখব আমরা, বস্তুগত বিবর্তনের উক্ত উদাহরণটিতে বা এই উদাহরণটিতে বিবর্তনের প্রথম নিয়ম অনুযায়ী, বিবর্তনের যে প্রথম নিয়ম, সেই প্রথম নিয়ম অনুযায়ী উদ্দেশ্য এক নয়। প্রদত্ত বচনে উদ্দেশ্যপদ গরম এবং সিদ্ধান্ত বচনে উদ্দেশ্যপদ শীত, এটা এক নয়, ভিন্ন রয়েছে। দ্বিতীয় নিয়ম অনুযায়ী বস্তুগত বিবর্তনে প্রদত্ত বচনের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হয়। কিন্তু এই উদাহরণটিতে, এই বস্তুগত বিবর্তনের উদাহরণটিতে বা বস্তুগত বিবর্তনে উক্ত উদাহরণটিতে কি দেখা যাচ্ছে, যে প্রদত্ত বচনের বিধেয় পদ কষ্টদায়ক এবং এই কষ্টদায়কের বিরুদ্ধ পদ অকষ্টদায়ক না হয়ে সিদ্ধান্তের বিধেয় পদ হয়েছে আরামদায়ক, যেটা কষ্টদায়কের বিরুদ্ধ পদ নয়, সেটা বিপরীত পদ। ওকে, এখানে 2 নম্বর নিয়মটিকেও এখানে লঙ্ঘন করেছে, মেনে চলেনি। 3 নম্বরে আমরা বলবো বস্তুগত বিবর্তনের ক্ষেত্রে, প্রকৃত বিবর্তনের ক্ষেত্রে প্রদত্ত বচন ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হয়, যে নিয়মটা 3 নম্বরে আছে। প্রকৃত বিবর্তনের ক্ষেত্রে প্রদত্ত বচন ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হয়, কিন্তু বস্তুগত বিবর্তনের ক্ষেত্রে উক্ত উদাহরণটিতে আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত বচন ও সিদ্ধান্তের গুণ এক রয়েছে। এক্ষেত্রেও এই তৃতীয় নিয়মটি লঙ্ঘিত হয়েছে। ওকে, তো এইভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এই 3টি নিয়ম পরপর লঙ্ঘিত হওয়ায়, প্রকৃত বিবর্তনের যে নিয়ম, এই নিয়মগুলি পরপর লঙ্ঘিত হওয়ায় বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যায় না। ওকে, এই ব্যাখ্যাটুকুন যদি আমরা লিখে দিই উদাহরণ দিয়ে, তাতেই আমাদের যে 2 নম্বর বা 3 নম্বর যাই থাকুক না কেন, সেটা আমরা কিন্তু অবশ্যই পাবো। ওকে, এই বস্তুগত বিবর্তনের বিভিন্ন উদাহরণ আরও বলা যেতে পারে। যেমন এখানে লিখেছি আমরা, গরম হয় কষ্টদায়ক, শীত হয় আরামদায়ক, বা দিতে পারি যুদ্ধ হয় অমঙ্গল সূচক, যুদ্ধ হয় অমঙ্গল সূচক, বা শান্তি হয় মঙ্গল সূচক ইত্যাদি, বা এই জাতীয় অনেক ধরনের আরও উদাহরণ আমরা দিতে পারি। তো যাই হোক, আমরা শিখে নিলাম, বিবর্তন প্রক্রিয়াও আমরা শেষ করে দিলাম। এরপরে আমাদের এখানে টাস্কটা দিয়েই আমি আজকের যে ক্লাস সেটাকে শেষ করব। তোমরা টাস্কটা লিখে আবার তোমরা করে নিও খাতায়, পরে ক্লাসে মিলিয়ে নিও। ওকে, তো
আজকের যে ক্লাসটি আমরা আবর্তন বিবর্তন এই চ্যাপ্টারটি কমপ্লিট করে শেষ করলাম, সেই কমপ্লিটের পর আমাদের যে হোমওয়ার্ক দিতে হয়, এই হোমওয়ার্ক যে টাস্কগুলো রয়েছে সেই টাস্কগুলো তোমরা অবশ্যই বাড়িতে করবে এবং পরবর্তী যে ক্লাসটা হবে সেই ক্লাসের সঙ্গে মিলিয়ে নেবে। প্রত্যেকের বাড়িতে চেষ্টা করো। আমি দিয়ে দিয়েছি, দেখো প্রথমত লেখা আছে আবর্তের বিবর্তন করো। প্রথমত লেখা আছে আবর্তের বিবর্তন করো, তোমরা এগুলো করবে। 1 নম্বর দেওয়া আছে মাছ জলজ প্রাণী। 2 নম্বর লেখা আছে গাছ অক্সিজেন দেয়, O2 মানে অক্সিজেন দেয়। 3 নম্বর লেখা আছে গোলাপি ইঁদুর নেই। ওকে, দেন লেখা আছে তারপরে বিবর্তের আবর্তন করো। বিবর্তের আবর্তন, 1 নম্বরে ভারতীয়রা আধ্যাত্মবাদী, 2 নম্বরে দার্শনিকরা সুখী হয়, 3 নম্বর সব চোর খারাপ নয়। এই যে 3, 3, 6টা, প্রথমত আবর্তের বিবর্তন করো, তারপরে দেওয়া আছে বিবর্তের আবর্তন করো। 3, 3 যে 6টি বাক্য হোমওয়ার্ক হিসেবে দেওয়া থাকলো, তোমরা এগুলোকে অবশ্যই বাড়িতে বসে সুন্দর করে করবে, করার চেষ্টা করবে এবং আমাকে অবশ্যই সেন্ড করবে যে কোনটা ঠিক বা ভুল হয়েছে, সেটা আমি একটু দেখতে চাই। আর তোমরা সেন্ড করো বলে আমি দেখি বলে আমি তোমাদের কাছ থেকে অনুপ্রেরণা পাই। ওকে, যাই হোক, তোমরা এই ক্লাসগুলো ফলো করছো, খুব ভালো কথা। তার সঙ্গে প্র্যাকটিসটা করো। এবং এখানে আরেকটি কথা আমি বলি যে প্র্যাকটিস যারা করছো, অনর্গল রয়েছে, তার সঙ্গে এখানে এই ক্লাসটি তো করছে, এটা ক্লাসটি হচ্ছে একমুখী। তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে প্রশ্নগুলো আমার কাছে পৌঁছয় না, সেটা প্রশ্ন করতে পারো। এমন যদি অনেক বিষয় থাকে বা পুঙ্খানুপুঙ্খ আরও দেখতে চাও, খুব ভালোভাবে শিখতে চাও, তোমাদের কাছে যে টেক্সট বই রয়েছে সেই টেক্সট বইয়ের অবশ্যই তোমরা কিন্তু নিয়মগুলো, বিভিন্ন নিয়ম, বিভিন্ন থিওরি, যে জায়গায় যে বিষয়টা আমি শেখাচ্ছি সেই বিষয়গুলো অবশ্যই খুলে দেখে নিও। যদি বৃহৎ আকারে ভালোভাবে শিখতে চাও, অবশ্যই তোমরা বই খুলে সেটা দেখে নিও। ওকে, এখন যেটা আমাদের এই করণীয় হোমওয়ার্ক করবে। এবং আমি বলে রাখি, আগামী ক্লাসে আমরা নিরপেক্ষ ন্যায় শুরু করব, যেটা প্রত্যেকেরই প্রত্যাশিত বিষয়, যে লজিক করতে হয়। অথচ আমরা এতদিন লজিক করেই আসছি। আর বিশেষ করে অনেক স্টুডেন্টই জানে যে লজিক মানে সেই বৈধতা বিচার সেগুলোই জানে। ওগুলো নয়, এগুলো লজিকের মধ্যেই পড়ছে। এরপরে আমরা নিরপেক্ষ ন্যায় যে যুক্তি রয়েছে সেখানে বৈধতা বিচার এগুলো শিখব। তো আমাদের এই আজকে যে 4টে চ্যাপ্টার, সেই 4টা চ্যাপ্টার শেষ হলো। আমরা পরবর্তী 5ম অধ্যায় নিরপেক্ষ ন্যায় করব। যারা নতুন রয়েছে এই ক্লাসটির সঙ্গে যুক্ত হয়েছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার যে ক্লাসগুলো, পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ পেতে হলে। ওকে, সকলকে ধন্যবাদ জানিয়ে প্রত্যেকে সুস্থ থাকো, বাড়িতে থাকো এবং তার সঙ্গে পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ সকলকে।